জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজোই জমজমাট কৃষ্ণনগর। আলোয় সেজেছে রাস্তা, চাষাপাড়া থেকে বুড়িমাকে দেখতে দর্শনার্থীর ঢল। সমীর রুদ্র প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, বুড়িমাকে দেখতে তো দর্শনার্থীর উপচে পড়া ভিড় আমরা দেখছি, এখানে কিভাবে বুড়িমাকে সাজানো হয়েছে এবং এখানকার পুজোর মাহাত্ম্য যদি জানো। দেখো প্রিয়, তো কৃষ্ণনগর মানে জগদ্ধাত্রী পুজো এবং এই জগদ্ধাত্রী পুজোর কিন্তু মূল আবেগ চাষাপাড়ার বুড়িমাকে। এবছর চাষাপাড়ার বুড়িমা 253 বছর পদার্পণ করছে এবং এখানকার এই যে প্রতিমা যথেষ্ট জাগ্রত বলে কিন্তু পরিচিত, সেই কারণে সাধারণ মানুষ যেমন এই প্রতিমা দর্শন করতে বেরিয়েছেন এবং তাদের কিন্তু মূল কেন্দ্রবিন্দু এই চাষাপাড়ার বুড়িমা। আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি এই চাষাপাড়ার বুড়িমার প্রবেশ পথে। তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ সেদিকে কিন্তু যাচ্ছে বুড়িমাকে দর্শন করতে। এবং এবছর এই চাষাপাড়ার বুড়িমাকে প্রায় 20 কেজি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে এবং আজকে নবমী, আজ রাতভর কিন্তু প্রতিমার দর্শন করবেন দর্শনার্থীরা এবং আগামীকাল দুপুরে কিন্তু ঘট বিসর্জন এবং রাতে শোভাযাত্রাকালে প্রতিমা নিরঞ্জন করা হবে এবং এরভাবেই কিন্তু সমাপ্ত হবে। একেবারে উপচে পড়া ভিড় সেই ছবি নজরে আসছে কৃষ্ণনগরের পর। এবার আমরা নজর রাখি চন্দননগর। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের লাইটিং, জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। চন্দননগরের বোর্ড তালডাঙ্গার সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। এই বছর 56তম বর্ষে পুজোর থিম চোখ থাকতে কানা। সোমনাথ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, এখানকার এই পুজোর থিম চোখ থাকতে কানা, একটু মণ্ডপ দেখাবে নাকি আমাদের দর্শকদের? দেখো, তোমাকে দেখানো চাইবো যে চোখ থাকতে কানা। এখানে যে কুসংস্কার নিয়ে যে দেখানোর চেষ্টা করেছে, এই যে তোমার দেখাবো যে ব্যাগ ডাকলে বৃষ্টি হয়, মুরগি ডাকলে ভোর হয়, এই যে এই ধরনের দর্শনার্থী যারা রয়েছে, দর্শনার্থীদের ভিড়টা দেখানোর চেষ্টা করবো তোমাকে প্রথমে। তারপরে দেখানোর চেষ্টা করব যে মা কালী যে কুসংস্কারে সবাই বিশ্বাসী, এই যে মাদুলি দেখানোর চেষ্টা করবো। মাদুলি এই রয়েছে এবং এখানকার যে মায়ের মাতৃ প্রতিমা সেটা তুলে ধরার চেষ্টা করব। মেকানিক্যাল নিজম কাজ করার চেষ্টা করেছে এখানে যারা কমিটির রয়েছে, দেখানোর চেষ্টা করবো যে তোমাকে যে মাতৃ প্রতিমার উপরে যে মাতৃ প্রতিমার উপরে যে রাধাকৃষ্ণ যে নড়ছে, রাধাকৃষ্ণ দোল খাচ্ছে এবং বসন্ত উৎসব, তোমাকে চেষ্টা করবো বসন্ত উৎসব দেখানোর। যে এখানে যে বসন্ত উৎসব, যে দেখো মাতৃ প্রতিমার মধ্যে সোলার যে ঢাকের কাজ রয়েছে সেই কাজে, এবং কমিটির একজনের কাছ থেকে জানারও চেষ্টা করব যে আপনারা কি তুলে ধরতে চেয়েছেন। একেবারে আমরা চন্দননগরের পর আমরা নজর রাখবো এবার তারাপীঠের দিকে। তারাপীঠে সেখানে জগদ্ধাত্রীর রূপে পূজিত মা তারা। মা তারাকে রাজরাজেশ্বরীর রূপে সাজানো হয়, বিশেষ ভোগ নিবেদন করা হয়, দেওয়া হয় বলির পাঠার মাংস, মাছ, পোলাও, 5 রকম সবজি, পোলাও, খিচুড়ি। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলোয় সেজেছে মন্দির, পুজো দিতে ভক্তের ঢল। মায়ের বিভিন্ন রূপ, যেমন সেই শারদোৎসব থেকে শুরু হয়েছে, দেবী দুর্গা, দেবী কালী, দেবী সরস্বতী, দেবী মহালক্ষ্মী, আজকে ঠিক সেরকমই ডাকের সাজে জগদ্ধাত্রী রূপে বা পূজিতা হচ্ছেন। বিভিন্ন ভক্ত যারা আছেন, লুচি, সুজি, বিভিন্ন ফুলের মালা, যে যা পেরেছেন, গোটা ফল। ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে কড়া তৃণমূল। রামপুরহাটে সেখানে ধর্ষণে অভিযুক্তকে দল থেকে বহিষ্কার। তৃণমূল নেতা প্রিয়নাথ সাউকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিক বৈঠক করা হয় এবং সাংবাদিক বৈঠক করে দলের তরফ থেকে এমনটাই ঘোষণা করেছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। অক্ষয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অক্ষয়, এই প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সামনে আসে এবং আজ দলের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রামপুরহাট শহরে এক যুবতী রামপুরহাট থানায় একটি অভিযোগ দায়ের করে তিনি দাবি করেছিলেন যে রামপুরহাট পুরসভার
তৃণমূল নির্বাচিত দুবারের কাউন্সিলর প্রিয়নাথ সাউ সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস করেছিল ওই যুবতীর সাথে এবং সেই সহবাসের ফলে এক সন্তানেরও জন্ম দিয়েছেন সেই যুবতী এবং মুখ যাতে না খুলে সেই কারণে তাকে হুমকিও দেওয়া হয়েছিল এবং ধর্ষণের একটি অভিযোগ দায়ের হয়েছিল রামপুরহাট থানায় এবং সেই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতে রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় আজ রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ওই তৃণমূল নেতাকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করেন অনির্দিষ্টকালের জন্য এবং ওই কাউন্সিলর প্রিয়নাথ সাউ সে বর্তমানে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন দু একদিন আগেই, তবে তাকে সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ ওঠার পর কিন্তু শহর জুড়ে শোরগোল শুরু হয় এবং বেশ কিছু প্রশ্ন উঠছে সেই নেতার বিরুদ্ধে, কারণ গতকাল যখন তার বিরুদ্ধে এই ধরনের মারাত্মক অভিযোগ সামনে আসে তাহলে কিন্তু সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা যোগাযোগ করি, তিনি সেই ফোন তিনি তোলেননি, পাশাপাশি তিনি গা ঢাকা দেন সেই দলীয় কার্যালয় এবং সেখান থেকে সংবাদ মাধ্যম লুকিয়ে পালিয়ে যায়। ঠিক এখানে প্রশ্ন হচ্ছে যে একজন রামপুরহাট শহরের যিনি দুবারের জনপ্রতিনিধি তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে অথচ তিনি মুখ বন্ধ কেন সেই নিয়ে। তবে দলের তরফ থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় যে কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকলে দল কিন্তু বরদাস্ত করবেন না, সেই কারণেই ওই অভিযুক্ত নেতাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করেছে। দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা এবং দলীয় শৃঙ্খলাকে না মেনে যদি কোনো ব্যক্তি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন তাকে দল রেয়াত করে না। স্বাভাবিকভাবেই এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে তাকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং দলীয় পদ থেকে অনির্দিষ্টকালের জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। পুলিশ কর্তার নীতি পুলিশই, মহিলাদের মদ্যপান নিয়ে মন্তব্যে বিতর্ক। রানাঘাটের অতিরিক্ত সুপার তিনি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। মহিলাদের মদ্যপানে উচ্ছন্নে যায় সমাজ, এহেন মন্তব্য পুলিশ কর্তা। আর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, শোনাবো আপনাদের। আর বাড়ির মেয়েরা যদি এইরকম প্রসেশন নেই যেমন কালীপুরায় মানে বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা এবার থেকে স্টিপিও আছে দেখছে ইয়ার মেয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রসেশনের ভিড় ছিল মেয়েদের মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রার সভা করেন আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা। আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উৎসাহে চলে গেল। আর মহিলাদেরকে বাগে আনা যাচ্ছে না অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সাথে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে, এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন। তো মেয়েদের বলবো প্রশাসনে আগুন আমার আপত্তি নেই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মেয়েরা মদ খাচ্ছে যে দেখতে খুবই খারাপ লাগে মেয়েদের ব্যাপারে। প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত। আমরা শুনলাম অতিরিক্ত পুলিশ সুপারের যে মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে তিনি বলছেন যে মহিলাদেরকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। অতিরিক্ত পুলিশ সুপারের এহেন মন্তব্যের কারণ কি, আর এখন তার অবস্থান কি যখন এই ভাইরাল ইতিমধ্যেই ভিডিও হয়েছে, এই ভিডিও ভাইরাল হয়েছে এবং এই বিতর্ক এই নিয়ে দানা বেঁধেছে? দেখো, শান্তিপুর অত্যন্ত একেবারে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে উৎসবের মাতোয়ারা বলা যেতে পারে এই মুহূর্তে। এবং গতকাল শান্তিপুরের সামনে যে জগদ্ধাত্রী পুজো চলছে, পাশাপাশি সামনে যে রাস উৎসব রয়েছে তা নিয়ে একটি বৈঠক ছিল, সমন্বয় বৈঠক। সেখানে জেলা শাসক থেকে শুরু করে রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার সহ এবং যিনি এই বক্তব্য রেখেছেন লালটু হালদার অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলার, তিনিও ছিলেন, উপস্থিত ছিলেন। সেখানে তার এই বক্তব্য যেটা তিনি বলতে চেয়েছিলেন যে শান্তিপুর যে কালী পুজো সত্য সমাপ্ত হয়েছে, সেখানে যে ভাষণ ছিল সেখানে দেখা গেছে যে মহিলারা অতিরিক্ত মদ্যপান করেছে এবং একেবারে সমাজ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, মহিলাদের আচরণ নিয়ে। সেইটাই কিন্তু তিনি তার যে বক্তব্যের মধ্যে তুলে দিয়েছেন। আসন্ন যে রাস উৎসব রয়েছে বা বর্তমানে যে জগদ্ধাত্রী উৎসব রয়েছে, জগদ্ধাত্রী পুজোর, সেটা নিয়ে কিন্তু তিনি একেবারে তার যে বক্তব্য সেটা তিনি বক্তব্য রেখেছেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, ছিলেন রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার। সেখানে তিনি মহিলাদের
এই ধরনের আচরণ নিয়ে তিনি মন্তব্য করেন যে মহিলারা মদ্যপান করে এবং মদ্যপান করে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল বামাকালী ভাসানে, সেইটাই কিন্তু তিনি উল্লেখ করেন। যা নিয়ে ইতিমধ্যে কিন্তু চর্চা শুরু হয়েছে। একজন পুলিশ কর্তা সেখানে দাঁড়িয়ে তার যে বক্তব্য সেটা কার্যত ভাইরাল হয়ে গিয়েছে, এবং যদিও এই বিষয়ে পুলিশ সুপার কোনো মন্তব্য করতে চাননি। মহাকাল মন্দিরে পোশাক বিধি, দার্জিলিং এর মহাকাল মন্দির এবং সেই মন্দিরে নয়া পোশাক বিধি। শর্ট ড্রেস পরে ঢোকা যাবে না মহাকাল মন্দিরে। মহিলাদের জন্য নয়া পোশাক বিধি মন্দির কর্তৃপক্ষের। বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কি কি বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ পোশাক বিধি নিয়ে ঠিক কি কি বলা হয়েছে এবং ভক্তবৃন্দরা তারাই বা এই সিদ্ধান্তকে কিভাবে নিচ্ছেন? দেখো, তার আগে তোমাকে প্রথমে জানাই যে পর্যটকদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ যদি ডেস্টিনেশন থাকে তাদের পাহাড়, আর এই শৈল শহরে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, আস্থা এবং বিশ্বাসের স্থান হিসেবে পরিণত এই মহাকাল দর্শন। পাহাড়ে এমন কোনো পর্যটক থাকবে না যারা কিন্তু এই মহাকাল দর্শন করেননি। এমনকি মুখ্যমন্ত্রী স্বয়ং যখন পাহাড়ে আসেন একবার করেও কিন্তু তিনি এই মহাকাল দর্শন করেন। আর এই মহাকাল দর্শনের ক্ষেত্রে এবার এক প্রকার ফরমান জারি করেছে মন্দির কর্তৃপক্ষ যে কোনোভাবেই কিন্তু শর্ট ড্রেস পরে কোনো মহিলা এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু গোটা পাহাড়ে শর্ট ড্রেস পরেও মহিলারা ঘুরতে পারলেও মন্দিরের ক্ষেত্রে কিন্তু একেবারে বিধি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে ভক্ত পর্যটক থেকে শুরু করে পাহাড়ের যারা মানুষ তারাও। কারণ এই মন্দির কিন্তু এক কথায় পাহাড়ের ক্ষেত্রে আস্থা বিশ্বাসের জায়গা, আর সেক্ষেত্রে ভক্তদের কথা চিন্তা করে কিন্তু বিকল্প ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সামনে কিন্তু কাউন্টার করা রয়েছে যেখানে ভক্তরা এসব না পরাই ভালো। এগুলা কাপড়, এগুলা শর্ট ড্রেস পরার জন্য তো আরো অনেক জায়গা আছে, সেখানে পরলেই আমার মনে হয় বেশি ভালো হয়। মন্দিরে ঠিকই আছে। हमारी संस्कृति यही कहती है कि जो हमारी मर्यादा है उसे हम ना तोड़ें, और ये शॉर्ट ड्रेसेस हम मंदिरों में और पूजा की जगह पे बच्चों को ना पहनाएं। ব্রাউন সুগার সহ ধৃত 2 নাবালক চাকুলিয়ায় সেখানে মজলিশপুরে বাসে তল্লাশি এবং সেই তল্লাশিতে প্রায় 1.5 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, পুলিশের এই তল্লাশি অভিযানে ঠিক কি কি উদ্ধার করা হয়েছে এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো সূত্র সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, এখন পর্যন্ত যেটা জানা গেছে পুলিশের তরফ থেকে যে তাদেরকে জিজ্ঞেস করে হয়তো পুলিশ প্রশাসন আরো বড় কোনো চক্রের হদিশ পাইতে পারে, এমনটা কিন্তু জেলা পুলিশ সুপারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তবে এই বিষয় নিয়ে তোমাকে সবচেয়ে বড় বিষয় জানিয়ে রাখছি যে এই নাবালকরা, অর্থাৎ যে চাকুলিয়া থানার যে কানকি এলাকায় দুটো পৃথক যে পুলিশের অভিযান ছিল কানকি ফাঁড়ির, সেই দুটি পৃথক অভিযানে কিন্তু প্রায় 2 কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে। তার মধ্যে একটি সরকারি বাসে অভিযান চালিয়ে 1.5 কেজি ব্রাউন সুগার সহ 2 নাবালককে কিন্তু গ্রেপ্তার করার পাশাপাশি আরো একটি পৃথক অভিযানে আরো 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। তবে এই নাবালকদের কিন্তু যে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই চক্রের সাথে জড়িত করা হচ্ছে তার মূলত দুটো কারণ থাকতে পারে বা দুটো সুবিধার কারণে। এই যে চক্রের যারা রয়েছে বা যে মাদক কারবারীরা যারা রয়েছে তারা সমস্ত বিষয়গুলি জানতে পেরেছেন, যারা যে নাবালকদেরকে যদি এই মাদক কারবারে যদি জড়িত করা যায় তাহলে দুটো সুবিধা হচ্ছে। এক, তারা যদি ধরা পড়ে যায় তাদের বেল সূত্র অর্থাৎ বেল পাওয়ার কিন্তু সুযোগ সুবিধাটা অনেক বেশি থাকছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই নাবালকরা যদি রাস্তাঘাটে বা কোনো গাড়িতে সবার যাতায়াত করে তাদের পুলিশের নজর কিন্তু অনেকটা এড়িয়ে যেতে পারে, তাদের উপরে কোনো সন্দেহ করতে পারবে না। হয়তো পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু এটা মনে করা হচ্ছে যে এখন মাদক চক্রের যে মূল যারা চক্রীরা রয়েছে, যারা মাদক কারবারের সাথে জড়িত রয়েছে, তারা কিন্তু এখন বেছে নিচ্ছে এই নাবালকদের এবং এই নাবালকদের মাধ্যমে এই মাদক কারবারের সাথে যুক্ত করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু এই পাচার করতে সুবিধা হচ্ছে। নকল সোনা দিয়ে আসল গয়না হাতানোর অভিযোগ মুর্শিদাবাদের নওদায়, সেখানে গ্রেফতার করা হয়েছে জালিয়াতকে। নওদায় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, 380 গ্রাম সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসে। ঘটনার 7 থেকে 8 ঘন্টার মধ্যেই জালে অভিযুক্ত এবং ধৃতের থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা। মুর্শিদাবাদের নওদায় সেখানে গ্রেফতার করা হয়েছে জালিয়াতকে। নওদায় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, 380 গ্রাম সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
যদিও এই ঘটনা ঘটার ঠিক 7 থেকে 8 ঘন্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত এবং ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনা। নকল সোনা দিয়ে আসল গয়না হাতিয়ে নেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ সামনে আসছে। নওদায় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা। রাকিবুল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাকিবুল, এই প্রতারণা চক্র কিভাবে কাজ করে এবং কিভাবে পুলিশের জালে, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টার মধ্যেই কিভাবে পুলিশের জালে এলো এই অভিযুক্ত? একজন ব্যক্তি আমাদের ওসি নওদার ফোন আসে যে একটি দোকানে সে কিছু সোনার অর্নামেন্টস সে ডেলিভারি দিতে এসেছিল, কিন্তু যাকে ডেলিভারি দিতে এসেছিল সে সেটাকে আটকে রেখে এবং কিছু নকল সোনা ইন দ্য মিন টাইম তার হাতে দেয় এবং আমরা দেন দেয়ার ওসি টিম ওখানে পৌঁছায়। যে হাবিব শেখ নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং পুরো ঘটনাটা জানতে পারি। এবং এই হাবিব শেখ সে হচ্ছে এর আগেও এরকম জালিয়াতি করেছে এবং এই হাবিব শেখ প্রায় 2.5 বছর আপনার জুডিশিয়াল কাস্টডিতে ছিল। কিছুদিন আগে বেল পেয়েছে, ও তারপরে বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে। রাকিবুল আমাদের সঙ্গে রয়েছেন। রাকিবুল, আমরা শুনলাম পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা তদন্ত শুরু হয়েছে, কিন্তু এই যে অভিযুক্ত তার বিরুদ্ধে এর আগেও কি এই ধরনের কোনো অভিযোগ রয়েছে? না, দেখো যে এই রফিক শেখ এর আগেও প্রায় 2022 সালে পাশের থানা হরিয়ারপাড়া থানাতে প্রায় 1.5 কোটি টাকার যে সোনা তছরূপ যে ছিনতাইয়ের অভিযোগ হয়েছিল এই রফিক শেখের নামে, এবং তিনি 2 বছর 4 মাস জেল হেফাজতে থাকার পরে তিনি কিন্তু কয়েক মাস আগে বাড়ি ফিরেন এবং বাড়ি ফেরার পরে ফের জালিয়াতির অভিযোগ ওঠে তার নামে। এবং যে নদিয়ার এক স্বর্ণ ব্যবসায়ী প্রহ্লাদ বিশ্বাস তাকে বাড়িতে ডেকে তাকে যে নকল সোনা দেওয়ার পরে তার কাছ থেকে আসল সোনা হাতানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, এবং এই অভিযোগ লিখিত অভিযোগ দায়ের হয় নওদা থানায় এবং নওদা থানায় লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে 7 থেকে 8 ঘন্টার মধ্যে ওই অভিযুক্ত যে রফিক শেখকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিশ্বভারতীতে চুরি, হেরিটেজ কোর এলাকায় চুরি, স্টোর রুম থেকে উধাও কম্পিউটারের সরঞ্জাম, প্রায় 100 কোটি ইউপিএস স্টেবিলাইজার চুরি হয়ে গিয়েছে। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, এই ঘটনার পর তো বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন সামনে আসছে। দেখো, একদমই যেটা বলে রাখবো, বিশ্বভারতী চীনা ভবন এবং জাপানিজ ভবন যেখানটায় রয়েছে ঠিক তার পেছন দিকেই রয়েছে স্টোররুম, আর সেই স্টোররুমের মধ্যে বেশ কিছু কম্পিউটারের যন্ত্রাংশ এবং কম্পিউটার রাখা ছিল। কিন্তু চোরের দল কিন্তু শুধু কম্পিউটারের যন্ত্রাংশ মানে যেমন ইউপিএস বা স্টেবিলাইজার নয়, বেশ কিছু কিন্তু মনিটর থেকে শুরু করে প্রিন্টারও নিয়ে গেছে, এমনটাই কিন্তু বিশ্বভারতী জানিয়েছে। যদিও বিশ্বভারতী ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি, তারা সরাসরি শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, যে জায়গাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে সেই জায়গার তারা নিরাপত্তা কোথায় গেল? কারণ যদি নিরাপত্তা বেষ্টনী থাকে তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা বেরিয়ে কিভাবে চোর ঢুকলো এবং ওই সমস্ত জিনিস তারা নিয়ে গেল, সেই নিয়েই কিন্তু প্রশ্ন চলছে শান্তিনিকেতনের সমস্ত। আর নজর রাখবে এবার পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়ায় সেখানে জাতীয় সড়কের ব্রিজের উপর ফাটল। কলকাতা খড়গপুর 16 নম্বর জাতীয় সড়কে জানাবার বাইপাস এবং সেই বাইপাসের মধ্যে ফাটল। দেখুন, ফাটলের জেরে ব্রিজে তৈরি হয়েছে গভীর গর্ত, রড বেরিয়ে পড়েছে। যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, যে ছবি আমরা দেখছি, যখন তখন তো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, প্রশাসনের নজরে কি এসেছে? প্রশাসনের নজরে আসার পর একেবারে তৎপরতার সঙ্গে কাজ করার চেষ্টা চলছে, কিন্তু কাজ এত সহজ নয়। কারণ এই যে গুরুত্বপূর্ণ সড়ক, তুমি জানবে, যেখানে কিনা হাওড়া থেকে খড়গপুর যাওয়ার এই জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাঁশকুড়ার কাছে জানাবার যে বাইপাস রয়েছে সেখানেই কিন্তু এই ব্রিজ এবং সেখানেই এই ফাটল দেখা যে দিয়েছে, তার ফলে কিন্তু দুর্ঘটনায় ইতিমধ্যেই ঘটেছে। রাতে ভেঙেছে এবং রাতে বাইক সহ বেশ কিছু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। খবর জানাজানি হওয়ার পর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
দিতে গেলেই যে পারবে তা নয়, কারণ এমন গুরুত্বপূর্ণ সড়ক, এখান থেকে কিন্তু অবিরাম গাড়ি যাচ্ছে এবং গাড়ি যে বন্ধ করবে সে একেবারে জো নেই। তার ফলে গাড়ি চলাচল রেখেই এবং সেখানে কিন্তু কাজ শুরু করেছেন, সবে কাজ শুরু করেছেন, তবে বেশ একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতেই কাজ শুরু হয়েছে। নজর রাখবো খড়িবাড়ির দিকে। খড়িবাড়িতে সেখানে 2 বছর আগে স্রোতে ভেসে যায় কালভার্ট, জল পেরিয়ে যাতায়াত করতে হতো বাসিন্দাদের, আর এবার নতুন কালভার্টের কাজ শুরু করেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কতটা প্রয়োজনীয় এই কালভার্ট স্থানীয়দের জন্য? খড়িবাড়ির এই লোহাসিং বাগান, লোহাসিং এলাকা এবং সেই লোহাসিং এলাকা 2 বছর ধরে সমস্যায় ভুগছিল মানুষ। একেবারে জলে নেমে রাস্তা পারাপার করতে হতো। প্রায় 11 মিটার লম্বা এই কালভার্ট না থাকার দরুন প্রতিনিয়ত মানুষের কিন্তু অসুবিধার সম্মুখীন হতো। আর একেবারে আদিবাসী অধ্যুষিত এলাকা, যেখানে পাশে স্কুল, সঙ্গে বিএড কলেজ এবং হাটে বাজারের ক্ষেত্রে এই পথ অবলম্বন করতে হতো এই লোহাসিং বাসিন্দাদের। আর 2 বছর ধরে সমস্যা ভুক্তভোগী হওয়ার পর অবশেষে অনগ্রসর কল্যাণ দপ্তর এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সহযোগিতায় 23 লক্ষ টাকায় এই কাজ শুরু হলো এবং আজ তার শুভ শিলান্যাস হলো। এবং শিলান্যাস করার পাশাপাশি এই যে কালভার্ট হবে এবং পাকাপোক্তভাবে এই কালভার্ট তৈরি হবে, যাতে এই কালভার্ট দিয়ে স্থানীয় মানুষ যাতায়াত করতে পারে। এবং 23 লক্ষ টাকায় 11 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া এই কালভার্ট হবে, যাতে কিন্তু খুশি স্থানীয় বাসিন্দারাও। বেশ, সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে গ্রামীণ এলাকার যে উন্নয়ন, তার একটা রূপরেখা, এটা আমাদের অনগ্রসর কল্যাণ দপ্তর উদ্যোগে আমরা যেসব এসটি এলাকা আছে সেই সব এলাকায় আমাদের কাজ হয়, তার পরিণতি রূপে আমরা এই লোহাসিং গাইন 2 সংসদে লোহাসিং এই গ্রামে যে একটা পৈরির জল, এখানকার মানুষের খুব কষ্ট ছিল। আগে জলের স্রোত কম ছিল, একটা ছোট কালভার্ট ছিল, এটা কিন্তু জল পাস না হওয়ার পরিপ্রেক্ষিতে এটা ভেঙে যায়, কিন্তু পরবর্তীতে আমাদের নজরে আসে এবং আমাদের দপ্তরের সহযোগিতায় আমরা এইটা একটা বড় কালভার্ট, যেটা হচ্ছে 11 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া, আমরা কাজ আজকে শুভ সূচনা করলাম।